শহরের ইটপাথর, ধুলোবালি আর যান্ত্রিকতার বুক চিরে যখন ট্রেনটা ছোট একটা মফস্বল স্টেশনে এসে থামল, তখন চারপাশটা নিঝুম। দুপাশে ঘন কৃষ্ণচূড়া গাছের সারিতে বিকেলের হলদেটে রোদ খেলা করছে। ট্রেনের চাকার ঘর্ষণের শব্দ থামতেই নীল এক বুক শ্বাস নিল। নীল পেশায় আর্কিটেক্ট, কিন্তু মনে মনে সে একজন একাকী শিল্পী। দীর্ঘ 5 বছর পর সে নিজের শেকড়ে ফিরছে, কিন্তু স্টেশনের প্ল্যাটফর্মে পা রাখতেই সে দেখল তার ফেরার অপেক্ষায় দুজন দাঁড়িয়ে আছে, যাদের উপস্থিতি নীলের জীবনকে আজ এক অদ্ভুত দোরাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে। নীল, এই তো এখানে। উফ, এই ট্রেনটা সব সময় লেট করে। জানো তো, এই স্টেশনে 1 মিনিট দাঁড়িয়ে থাকা মানে নরক যন্ত্রণা। আরে নন্দিনী, তুমি আসবে জানলে আমি নিজেই ড্রাইভারকে ফোন দিতাম। তুমি কেন রোদে কষ্ট করলে? কষ্ট তো হবেই। তুমি শহরে থাকো না, আমার সাথে ফোনে কথা বলো না। আমি কি তোমার কেউ নই? চলো, রিক্সা নয়, আমার গাড়িতে ওঠো। নন্দিনী শহরের দাপুটে ব্যবসায়ীর একমাত্র মেয়ে। দামি পারফিউমের কড়া গন্ধে তার চারপাশ সুগন্ধে ভরে উঠেছে। তার ভালোবাসাটা অনেকটা ঝড়ের মতো, যা শুধু পেতে জানে, দিতে নয়। ঠিক তার কয়েক হাত দূরে একটা পুরনো গাছের নিচে শান্তভাবে দাঁড়িয়েছিল আর একজন, শুভ্রা। নীল যাকে কবিতা বলে ডাকে। সুতির সাধারণ একটা কামিজ, চোখে চশমা আর হাতে একটা স্টিলের ফ্লাস্ক। নীল, তুমি কি খুব ক্লান্ত? এই নাও, একটু লেবুর শরবত খাও। তোমার তো আবার সফরের পর মাথা ধরে। শরবত? এই গরমে বাইরের রাস্তার জল মেশানো শরবত নীলকে দিচ্ছ কবিতা? ওর যদি অসুখ করে? নীল, তুমি একদম ওটা ছোঁবে না। চলো আমার সাথে। নন্দিনী, ওটা তো শুভ্রা নিজের হাতে বানিয়েছে। থাক না। কবিতা, তুমিও কি আমাদের সাথে গাড়িতে যাবে? জায়গা হবে না নীল, পেছনের সিটে আমার কেনাকাটার ব্যাগ রাখা আছে। কবিতা বরং একটা অটো ধরে আসুক। কবিতা, তুমি তো এই রাস্তার ধুলোবালিতে অভ্যস্ত, তাই না? কবিতা হলো নীলের বাবার বন্ধুর মেয়ে। ছোটবেলায় কবিতার মা বাবা মারা যাওয়ার পর নীলদের বাড়িতেই কাজ করত। কবিতা ছোট থেকে নীলকে খুব পছন্দ করত, কিন্তু কখনো বলতে পারেনি। এখনো কবিতা কিছু বলল না, শুধু নীলের চোখের দিকে একবার তাকালো। সেই চোখে কোনো অভিযোগ ছিল না, ছিল এক অতল গভীর নীরবতা। নীল দেখল কবিতা ধীর পায়ে স্টেশনের বাইরে চলে যাচ্ছে। তার পায়ের চটিজোড়া থেকে সামান্য ধুলো উঠছে। নন্দিনী নীলকে টেনেই গাড়িতে তুলল। গাড়ির জানলার কাঁচ উঠে যাওয়ার সাথে সাথে বাইরের জগৎটা যেন হঠাৎ স্তব্ধ হয়ে গেল। দুপুরে খাওয়ার শেষে নীলের বাড়ির বারান্দায় এক অদ্ভুত গুমোট পরিবেশ। টেবিল ভর্তি নন্দিনীর আনা দামি রেস্টুরেন্টের চাইনিজ খাবার, কিন্তু নীলের চোখ খুঁজছে অন্য কিছু। সে দেখল কবিতা রান্নাঘরের এক কোণে বসে খুব যত্ন করে একটা মাটির থালায় সরু চালের ভাত আর হালকা মাছের ঝোল সাজাচ্ছে। কবিতা, তুমি কি নিজের জন্য খাবার বাড়ছো? আমাকে একটু দেবে? ওই রিচ খাবারগুলো খেয়ে বুকটা কেমন জ্বলছে। কিন্তু নীল, নন্দিনী শুনলে খুব রাগ করবে। ও তো আবার অনেক টাকা খরচ করে এসব বানিয়েছে। ওকে আমি সামলে নেব, তুমি বসো তো। নীল আর কবিতা যখন পাশাপাশি বসে খাচ্ছিল, তখন নন্দিনী ঘরে ঢুকলো। তার পরনের দামি শাড়িটা সে একটু তুলে ধরল, যাতে মেজের ধুলো না লাগে। নীল, এটা তুমি কি করছো? আমি তোমার জন্য অত দূর থেকে খাবার আনলাম, আর তুমি এই সামান্য ডাল ভাত খাচ্ছ, তাও এই মেয়েটার সাথে বসে। নন্দিনী, মানুষের শুধু দামি খাবার পেটে সয় না, কখনো কখনো সাধারণ মায়াটুকুও দরকার হয়। তুমি বড়লোক বাবার মেয়ে, সব কেনা যায় বলে মনে করো, কিন্তু কবিতার এই যত্নটুকু আমি কোথাও কিনতে পাবো না। যত্ন? তার মানে তুমি বলতে চাও আমি তোমাকে কেয়ার করি না? আমি তোমাকে ভালোবাসি নীল, আমি তোমাকে নিজের সবটা দিতে পারি।
ভালোবাসা মানে কাউকে কেনা নয় নন্দিনী, ভালোবাসা মানে অন্য মানুষটার প্রয়োজন বোঝা। নীল এখন শান্তিতে খেতে চায়, তুমি কি সেটা দিতে পারবে? নন্দিনী রাগে আর অভিমানে ঘর থেকে বেরিয়ে গেল। তার দামি গাড়ি স্টার্ট দেওয়ার বিকট শব্দ নিস্তব্ধ গ্রামটাকে কাঁপিয়ে দিল। কবিতা আর নীল একা বসে রইল। নীল লক্ষ্য করল কবিতার চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করছে। রাত নামার সাথে সাথে আকাশে মেঘ জমল। আঝোরে বৃষ্টি শুরু হলো। টিনের চালের বৃষ্টি সেই ছমছম শব্দ যেন পুরনো কোনো ব্যথার কথা মনে করিয়ে দিচ্ছে। নীল তার ঘরের বারান্দায় দাঁড়িয়েছিল। হঠাৎ সে দেখল বাগানের অন্ধকারে নন্দিনী দাঁড়িয়ে আছে। সে ভিজে একাকার, তার চোখের জল বৃষ্টির সাথে মিশে গেছে। নন্দিনী, নন্দিনী, এ কি করছো? পাগল হয়েছো তুমি? এই বৃষ্টিতে ভিজলে তোমার জ্বর আসবে। আসুক জ্বর, মরে যাই আমি। তুমি কেন আমাকে একটু বোঝো না নীল? আমি তো শুধু তোমাকে সারা জীবন নিজের কাছে রাখতে চেয়েছি। আমার কি অপরাধ যে তুমি ওই কবিতার দিকে ওভাবে তাকাও? নন্দিনী, তুমি আমাকে তোমার রাজপ্রাসাদে রাখতে চাও বন্দি করে, আর কবিতা আমাকে নিজের মনের ভেতরে জায়গা দিয়েছে কোনো শর্ত ছাড়াই। তোমার ভালোবাসা আমাকে ভয় দেখায়, আর ওর ভালোবাসা আমাকে শান্তি দেয়। ঠিক সেই সময় বারান্দার অন্ধকার থেকে কবিতা বেরিয়ে এলো। তার হাতে একটা তোয়ালে আর এক কাপ গরম চা। সে নন্দিনীর দিকে তোয়ালেটা বাড়িয়ে দিল। নন্দিনী, নীল ঠিকই বলেছে, তুমি ওকে জয় করতে চাও, কিন্তু ভালোবাসতে শেখোনি। জেদ নিয়ে শরীর পাওয়া যায়, কিন্তু মন পাওয়া যায় না। মন পেতে হলে নিজেকে বিলিয়ে দিতে হয়। তুমি তুমি আমার হয়ে কথা বলছো? আমি তোমাকে এত অপমান করলাম তাও? কারণ আমি নীলকে ভালোবাসি, আর নীল যার কাছে সুখী হবে তাকে সুস্থ রাখাটাই আমার ধর্ম। নন্দিনী আর কোনো কথা বলতে পারল না। সে দেখল বৃষ্টির রাতে এই অন্ধকারে সে বড় একা। সে বুঝতে পারল এই ত্রিকোণ প্রেমে সে আসলে কোনোদিন ছিলই না। সে কেবল একটা জেদ নিয়ে ঘুরেছে। নন্দিনী ধীর পায়ে বৃষ্টির মধ্যেই তার গাড়ির দিকে চলে গেল। এবার আর কোনো রাগ নয়, এক বুক শূন্যতা নিয়ে সে শহরের দিকে রওনা দিল। বারান্দায় এখন শুধু নীল আর কবিতা। বৃষ্টির শব্দটা এখন একটু মোলায়েম হয়ে এসেছে। নীল কবিতার হাতটা আলতো করে ধরল। কবিতা, তুমি সারা জীবন এভাবেই পাশে থাকবে তো, নিজের জন্য কিছু না আছে? আমি তো তোমার ছায়া হয়েই আছি নীল। ছায়া কি কখনো শরীর ছেড়ে দূরে যায়? কিছু ভালোবাসা পূর্ণতা পায় মিলনে, আর কিছু ভালোবাসা বেঁচে থাকে ত্যাগের মহিমায়। হৃদয়পুরের এই গল্পে নীল আর কবিতার মায়া জিতে গেল, আর নন্দিনী হারল নিজের অহংকারের কাছে। রাত শেষ হয়, কিন্তু কিছু আবেগ থেকে যায় অসমাপ্ত শ্রাবণের মতো।